আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিম্যান্ডের ক্লাসের পার্ট 2। ঠিক আছে, পার্ট 1 আগের দিন হয়েছে, আজকে এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট নিয়ে আমরা প্রথমে দেখব পার্ট 2তে যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড কাকে বলে। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড মানে একটা মানুষ কখন তার ডিম্যান্ডের যে কোয়ান্টিটি সেটাকে চেঞ্জ করবে। অবশ্যই খুব বেসিক একটা ব্যাপার এটা, যে প্রাইস বেড়ে গেলে মানুষ ডিম্যান্ড কমিয়ে দেবে, প্রাইস কমে গেলে সে কী করবে, ডিম্যান্ডটা বাড়িয়ে দেবে। খুব বেসিক ব্যাপার। এটা একটা খুব সাধারণ এক্সাম্পল নিয়ে আমরা বুঝতে পারি, যে ধরো আজকে চিকেনের যে এক্সাম্পলটা দিলাম একটু আগে, যে চিকেনের দাম ধরো 200 টাকা কিলো ছিল, তো 200 টাকা কিলো থেকে যদি চিকেনের দামটা আজকে 150 টাকা কিলো হয়ে যায়, তাহলে বা চিকেনের দাম ধরো 150 টাকাও না, 100 টাকা কিলো হয়ে গেছে, তাহলে যে মানুষটা আগে হয়তো 1 কিলো চিকেন কিনতো, সে এখন হয়তো বলবে যে না, 1 কিলো না, দাম তো কমে গেছে, আমি 1.5 কিলো খাই, আমি 1.5 কিলো খাবো, আমি একটু পকোড়া খাবো, একটু চিলি চিকেন রান্না করব, আর একটু আমি হয়তো রোস্ট করে খাবো। তো সে এখন 1.5 কিলো কিনে নিয়ে গেল। কিন্তু আগে যদি দামটা 200 টাকা থাকতো, সে কিন্তু 2 কিলো কিনতো। এখন সে ক কিলো কিনছে, এখন কিন্তু সে 200 টাকা দাম থাকলে 1 কিলো কিনতো, আর এখন দামটা কমে গেছে, 100 টাকা হয়ে গেছে, এখন কিন্তু 1.5 কিলো কিনছে। তাহলে এই যে প্রাইস কমে যাওয়ায় ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি এক্সটেনশন অফ ডিম্যান্ড। কি বললাম, এটাকে আমরা বলছি এক্সটেনশন অফ ডিম্যান্ড। প্রাইস দেখো, প্রাইস কমে গেছে তাই ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে। নিচের দিকে অ্যারো মানে ডিক্রিজ, উপরের দিকে অ্যারো মানে ইনক্রিজ, তাহলে প্রাইস ডিক্রিজ হওয়ায় ডিম্যান্ড ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, মানে নিচের দিকে অ্যারো মানে কমে যাওয়া, উপরের দিকে অ্যারো মানে বেড়ে যাওয়া, তো প্রাইস কমে যাওয়ায় ডিম্যান্ড বেড়ে যাচ্ছে। সিমিলারলি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে চিকেনের দামটাই পরের দিন 100 টাকা থেকে হয়ে গেছে 300 টাকা, এবার যে 200 টাকায় 1 কিলো কেনার কথা ভাবছিল, সে এখন 1 কিলো কেনার কথা ভাবতেও পারছে না, সে এখন ভাবছে আমি 700 গ্রাম কিনবো। সে কত গ্রাম কেনার কথা ভাবছে, আমি 700 গ্রাম কিনবো। তাহলে তার এখন ডিম্যান্ডটা কী হলো, কমে গেল। এই ডিম্যান্ডটা কেন কমলো, এই ডিম্যান্ডটা কমলো কারণ জিনিসটার দাম বেড়ে গেছে। তাহলে প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায়, তাহলে ডিম্যান্ড কী হয়, কমে যায়। প্রাইস দেখো, প্রাইস বেড়ে গেল তাই ডিম্যান্ডটা কমে গেল। এটাকে আমরা বলি কন্ট্রাকশান অফ ডিম্যান্ড। এক্সটেনশন অফ ডিম্যান্ড কাকে বলে, প্রাইস বেড়ে যাওয়ায় ডিম্যান্ড কমে যাওয়া। আর কন্ট্রাকশান অফ ডিম্যান্ড কাকে বলে, প্রাইস এক্সটেনশন অফ ডিম্যান্ড হচ্ছে প্রাইস কমে যাওয়ায় ডিম্যান্ড বেড়ে যাওয়া, আর কন্ট্রাকশান অফ ডিম্যান্ড হচ্ছে প্রাইস বেড়ে যাওয়ায় ডিম্যান্ড কমে যাওয়া। কোনো ডাউট থাকলে বলো এটাতে। আমি জিজ্ঞেস করছি, একটু অ্যান্সার করবে, এক্সটেনশন অফ ডিম্যান্ড কাকে বলে। যখন প্রাইস কমে যায় ডিমান্ড বেড়ে যায় এক্সটেনশন বলে। আর কন্ট্রাকশন অফ ডিম্যান্ড কাকে বলে। যখন প্রাইস হাই হয়ে যায় মানে প্রাইস ইনক্রিজ করে আর ডিমান্ড প্রাইস ইনক্রিজ করে আর ডিমান্ড ইনক্রিজ করে তখন। একদম, প্রাইস ইনক্রিজ করায় ডিম্যান্ড ডিক্রিজ করে। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ করায় ডিম্যান্ড ডিক্রিজ করে। উজ্জ্বল, এটা বোঝা যায়নি? বলো এক্সটেনশন অফ ডিম্যান্ড কাকে বলে। এক্সটেনশন অফ ডিম্যান্ড কাকে বলে বলো। এক্সটেনশন অফ ডিম্যান্ড। আর কন্ট্রাকশন অফ ডিম্যান্ড কাকে বলে। যখন প্রাইস বেড়ে যায় এবং তার জন্য ডিমান্ড কমে যায় তখন তাকে কনস্ট্রাকশন অফ ডিমান্ড বলা হয়। কন্ট্রাকশন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে তার জন্য, যেটা তুমি বললে যে প্রাইস কম বেড়ে যায় তার জন্য ডিম্যান্ড কমে যায়, তার জন্যটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা এটাকে গ্রাফিক্যালি দেখব। তোমরা ভাবো তো যে এক্সটেনশন অফ ডিম্যান্ডে আমরা গ্রাফিক্যালি যদি এটাকে দেখতে যাই, একটুখানি ভেবে দেখো, এক্সটেনশন অফ ডিম্যান্ডে কি হচ্ছে, প্রাইসটা কমে যাচ্ছে, তার ফলে ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, একটুখানি দেখি, প্রাইসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর কোয়ান্টিটি ডিম্যান্ডটা হচ্ছে এক্স অ্যাক্সিসে।
রাইট। এইবার প্রাইসটা যখন 5 ইউনিট ছিল তখন আমি হয়তো 1 ইউনিট ডিম্যান্ড করতাম, তাহলে পয়েন্টটা কি হবে? পয়েন্টটা হবে 1,5। 1,5 কোথায়? এইটা 1,5 ঠিক মার্ক করছি না ভুল মার্ক করছি বলবে। এই পয়েন্টটা 1,5 তো? হ্যাঁ স্যার। কি করে পেলাম? প্রাইসটা কত? প্রাইসটা 5, কোয়ান্টিটি ডিম্যান্ডটা কত করছি? কোয়ান্টিটি ডিম্যান্ডটা করছি 1 ইউনিট, তাহলে 1 ইউনিট ডিম্যান্ড করছি কত ইউনিট প্রাইসের জন্য? 5 ইউনিট প্রাইস হলে। তাহলে এইভাবে আমরা পয়েন্টটা পেলাম। এবার ভাবো প্রাইস যদি এখন 1 হয়ে যায়, প্রাইসটা তাহলে কি হলো? কমে গেল। তাহলে আমি কি আর 1 ইউনিট ডিম্যান্ড করব? অবশ্যই না, আমি এখন 5 ইউনিট ডিম্যান্ড করব, মানে আমি আমার ডিম্যান্ডটা বাড়িয়ে দেবো। তাহলে প্রাইসটা যখন 1 ইউনিট থেকে 5 ইউনিট থেকে কমে গিয়ে 1 ইউনিট হয়ে গেল, তখন আমার ডিম্যান্ডটা কি হলো? বেড়ে গেল, 5 ইউনিট হয়ে গেল। এবার তাহলে পয়েন্টটা কি? এবার তাহলে পয়েন্টটা হচ্ছে 1,5 নাকি 5,1? 5,1, কারণ এক্স অ্যাক্সিসের পয়েন্টটা আগে বলতে হয়, ওয়াই অ্যাক্সিসের পয়েন্টটা পরে বলতে হয়। এক্স অ্যাক্সিসে কী নিয়েছি? কোয়ান্টিটি ডিম্যান্ড নিয়েছি, তাহলে এক্স অ্যাক্সিসের পয়েন্ট কোনটা? 5, আর ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট কোনটা? 1। তাহলে 5,1টা কোথায় হবে? 5,1টা হবে হচ্ছে এই জায়গাটায়। ঠিক নিলাম না ভুল নিলাম বলবে। ঠিক আছে, তাহলে এইবার ভুলে যাও এই লাইনটা টানা আছে, তোমরা একটুখানি ভাবো আলটিমেটলি এই কেসটাতে কি হচ্ছে? প্রাইস কমে যাওয়ায় ডিম্যান্ড বাড়ছে, রাইট? আগে আগে আমি কি করছিলাম? আগে আমি এই পয়েন্টে ছিলাম, 1 ইউনিট ডিম্যান্ড করছিলাম 5 ইউনিট প্রাইসের জন্য। এখন আমি কোন পয়েন্টে আছি? এখন আমি এই পয়েন্টে আছি, 5 ইউনিট ডিম্যান্ড করছি 1 ইউনিট প্রাইসের জন্য। তাহলে আমি কি নিচের দিকে এসছি? উজ্জ্বল, আমি কি নিচের দিকে এসছি এই লাইনটা বরাবর? না, আসিনি নিচের দিকে। আগে তো এই পয়েন্টে ছিলাম, 1,5 পয়েন্টে ছিলাম, এখন তো এই 5,1 পয়েন্টে আছি, তাহলে কি আমি নিচের দিকে আসিনি? আগে আমি এই 1,5 পয়েন্টে ছিলাম, এখন আছি হচ্ছে এই 5,1 পয়েন্টে, তাহলে কি আমি নিচের দিকে আসিনি? হ্যাঁ কি না? নেমেছি। হ্যাঁ, নিচের দিকে এসছি। নিচের দিকে কি আমি লাইন বরাবর এসছি নাকি লাইন থেকে সরে গেছি? লাইন বরাবরই তো এসেছে। একদম লাইন বরাবর এসছি। তাহলে এটাকে কি আমরা নিচের দিকে মুভমেন্ট বলতে পারি? নিচের দিকে মুভমেন্ট অ্যালং দ্য লাইন অর অ্যালং দ্য কার্ভ। আমি কি বলতে পারি এটা ডাউনওয়ার্ড মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ? হ্যাঁ, নিচের দিকেটাকে আমরা ইংলিশে কি বলবো? ডাউনওয়ার্ড মুভমেন্ট। তাহলে আমরা এটাকে বলতে পারছি ডাউনওয়ার্ড মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। অ্যালং দ্য কার্ভ মানে কি? কার্ভ বরাবর। ঠিক আছে, আমরা ওই কার্ভ বা লাইনটা বরাবর নিচের দিকে এসেছি, লাইন থেকে সরে যাইনি। তাহলে প্রাইস যখন কমে গেল তখন আমি যে বেশি ডিম্যান্ড করলাম, এই জিনিসটাকেই কি বলা হতো? এই জিনিসটাকে আমরা এক্সটেনশন অফ ডিম্যান্ড বলতাম, একটু আগেই যেটা পড়লাম। তাহলে এক্সটেনশন অফ ডিম্যান্ডটাকে গ্রাফিক্যালি আমরা এখানে দেখে নিলাম যে গ্রাফে সেটাকে কি করে দেখাতে হবে। তাহলে এক্সটেনশন অফ ডিম্যান্ডে কি ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় না আপওয়ার্ড মুভমেন্ট হয়? এক্সটেনশন অফ ডিম্যান্ডকে যদি একদম এক্সটেনশন অফ ডিম্যান্ডকে যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে না আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে? বাকিরাও বলো। ডাউনওয়ার্ড মুভমেন্ট। ডাউনওয়ার্ড মুভমেন্ট। এইবার আমি দেখব যে কন্ট্রাকশন অফ ডিম্যান্ড যেটা ছিল সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কি হয়। কন্ট্রাকশন অফ ডিম্যান্ড কি ছিল? প্রাইস বাড়লে
এই প্রাইস বাড়লে ডিম্যান্ড কমবে। তো আমি দেখি প্রাইসটা বাড়িয়ে ডিম্যান্ড, তাহলে ডিমান্ড কম। হ্যাঁ এবার আমি প্রাইসটা বাড়িয়ে দেখি ডিম্যান্ডটা কমে কি না। তো দেখো প্রথমে প্রাইস ছিল 1 ইউনিট, ডিম্যান্ড হচ্ছে 5 ইউনিট, প্রাইস হচ্ছে 5 ইউনিট হয়ে গেল, মানে প্রাইস বেড়ে গেল। ডিম্যান্ডটা কি হবে তাহলে? ডিম্যান্ডটা কমে যাবে, ডিম্যান্ডটা 5 থেকে 1 হয়ে গেল। ঠিক আগে যেটা করেছি তার উল্টোটা। তাহলে এইবার প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্টটা হবে 5,1, রাইট? কারণ কোয়ান্টিটি ডিম্যান্ডটাকে এক্স অ্যাক্সিসে মাপি, প্রাইসটাকে ওয়াই অ্যাক্সিসে মাপি। আর এক্স অ্যাক্সিসে 5 আছে প্রথমে, ওয়াই অ্যাক্সিসে প্রথমে আছে 1। তাহলে প্রথমে 5,1 পয়েন্টটাকে গ্রাফে বসাবো। কোথায় হবে 5,1? এই হচ্ছে 5,1 এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার P1, জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। পয়েন্ট 1 বা P1, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে 5,1। আচ্ছা, এইবার প্রাইস যখন কমে গেল, অর্থাৎ এই প্রাইস যখন বেড়ে গেল, বেড়ে গিয়ে 1 থেকে 5 হয়ে গেল, তখন আমি কত ইউনিট ডিমান্ড করছি? আমি বলছি না আগের মতো আর ডিমান্ড করা যাবে না, দাম অনেক বেড়ে গেছে, দাম 5 গুণ হয়ে গেছে, তো আমাকে এখন ডিমান্ড অনেক কম করতে হবে। আগে আমি 5 ইউনিট ডিমান্ড করছিলাম, এখন আমি 1 ইউনিট ডিমান্ড করছি। তো এইবার পয়েন্টটা কি হয়ে গেল? পয়েন্টটা হয়ে গেল 1,5, রাইট? তাহলে 1,5টা কোথায় হবে? এইখানে হবে 1,5। এটা আমার কি পয়েন্ট? এটা আমার পয়েন্ট 2, P2। পয়েন্টটার নাম কি? P2। পয়েন্টটায় কি আছে? পয়েন্টটায় আমরা 1,5কে প্লট করেছি। তাহলে P1 থেকে P2-তে আমরা গেলাম, P1 থেকে P2-তে গেছি নাকি P2 থেকে P1-এ এসছি বলো? প্রথমে কি আমরা প্রাইস বেড়েছে, তো প্রাইস বেড়েছে, কোয়ান্টিটি কমেছে। বাকিরাও বুঝতে পারছো তো? প্রাইস আমরা কি হয়েছে, P1 থেকে P2-তে গেলাম তো। প্রাইস বেড়েছে। হ্যাঁ। তাহলে কি মুভমেন্ট হচ্ছে বলো তো? উপরের দিকে যাচ্ছি আমরা, আপওয়ার্ড মুভমেন্ট, রাইট? তাহলে কি হলো? আপওয়ার্ড মুভমেন্টটা কখন দেখা যায়? আপওয়ার্ড মুভমেন্টটা যখন আমরা কন্ট্রাকশন অফ ডিম্যান্ড দেখি, অর্থাৎ প্রাইস বেড়ে যাওয়ায় ডিম্যান্ড কমে যাওয়া, এই ঘটনাটাকে আমরা গ্রাফে দেখতে চাই, তখন আমরা আপওয়ার্ড মুভমেন্ট দেখি। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা এখন বলতেই হবে, না বললে পরের টপিকটা বুঝতে পারবে না, সেটা হচ্ছে যে ডাউনওয়ার্ড মুভমেন্ট হোক বা আপওয়ার্ড মুভমেন্ট হোক, এটা কিন্তু লাইন বরাবর হচ্ছে, কার্ভ বরাবর হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, কার্ভ বরাবর পয়েন্টটা যাচ্ছে, পয়েন্টটা কিন্তু কার্ভের থেকে সাইডে সরে যায়নি। কার্ভটা কি আমাকে বলো তো? কার্ভটা কি শিফট হয়েছে একবারও? কার্ভটা কি সরে গেছে? ডিমান্ড কার্ভটা কি এখান থেকে সরে গিয়ে এইখানে চলে এসছে? এরকম কিছু কি হয়েছে এখনো অবধি? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইবার হবে, এবার কি হবে? আমরা দেখব হচ্ছে আর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে শিফটিং অফ ডিম্যান্ড কার্ভ। ডিম্যান্ড কার্ভ কখন শিফট হবে? এতক্ষণ অবধি আমরা পড়েছি যে ডিম্যান্ড সরেনি, হ্যাঁ। এবার আমরা দেখব এবার সরবে, কিভাবে সরবে দেখো। এতক্ষণ অবধি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে প্রাইস বাড়লে ডিম্যান্ড কমে, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়ে। এবার আমরা প্রাইসটাকেই কনস্ট্যান্ট করে দেবো, ঠিক আছে? এবার আমরা কি কনস্ট্যান্ট করে দেবো? প্রাইসটাকেই কনস্ট্যান্ট করে দেবো। তাহলে তোমরা বলবে যে তাহলে ডিম্যান্ড বাড়বে বা কমবে কীভাবে? আরও অন্য যে ফ্যাক্টরগুলো ছিল সেই ফ্যাক্টরগুলোর প্রভাবে ডিম্যান্ড বাড়বে বা কমবে, সেই ফ্যাক্টরগুলোর ইনফ্লুয়েন্স বা সেই ফ্যাক্টরগুলোর কারণে ডিম্যান্ড বাড়বে বা কমবে। আরও অন্য ফ্যাক্টর কী কী ছিল যে ফ্যাক্টরগুলো প্রথম পড়লাম? মানুষের ইনকাম, প্রাইস অফ রিলেটেড কমোডিটি, তারপরে এক্সপেকটেশনস অ্যাবাউট দ্য ফিউচার প্রাইস, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, সাইজ অফ দ্য পপুলেশান। এই ফ্যাক্টরগুলোর উপরে ডিম্যান্ড এখন এফেক্ট করবে, মানে ডিম্যান্ড আলটিমেটলি এই ফ্যাক্টরগুলোর উপর এখন নির্ভর করবে। এই ফ্যাক্টরগুলো যদি এফেক্ট করে তাহলে ডিম্যান্ড বাড়বে, এই ফ্যাক্টরগুলো যদি এফেক্ট করে তো ডিম্যান্ড বাড়বে বা কমবে, যেটা যেভাবে এফেক্ট করবে সেইভাবে হবে। তাহলে আগে আমরা যেটা পড়লাম সেখানে ডিম্যান্ড কেন বাড়ছিল বা কমছিল? প্রাইসের ওঠানামার কারণে বাড়ছিল বা কমছিল। এখন আমরা কি বলছি? এখন আমরা বলছি যে ডিম্যান্ড বাড়বে কমবে কিন্তু প্রাইসের কারণে নয়,
অন্য যে সমস্ত ফ্যাক্টর আছে সেই সমস্ত কারণে, সেই সমস্ত ফ্যাক্টরের কারণে ডিম্যান্ড বাড়বে বা কমবে। তার মানে এখন আমরা প্রাইসটাকে কি ধরে নিচ্ছি? প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। প্রাইসটাকে কনস্ট্যান্ট দেখানোর জন্য আমরা কি লিখছি? পি বার। প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ডিম্যান্ডটা তাও বাড়বে। কী জন্য বাড়ছে? অন্য ফ্যাক্টরগুলোর কারণে বাড়ছে। বা প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ডিম্যান্ডটা তাও কমবে। কেন কমবে? অন্য ফ্যাক্টরগুলোর কারণে কমবে। আচ্ছা, ডিমান্ড বেড়ে যাওয়াটাকে কি আমরা ইনক্রিজ ইন ডিম্যান্ড বলতে পারি? খুব সিম্পল একটা কোশ্চেন করলাম, ডিমান্ড বেড়ে যাওয়াটাকে কি আমরা ইনক্রিজ ইন ডিমান্ড বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তখন শোনা যাচ্ছিল না। আচ্ছা, আর ডিমান্ড কমে যাওয়াটাকে কি আমরা ডিক্রিজ ইন ডিমান্ড বলতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা উজ্জ্বল, বলো তো, ডিমান্ড যে বেড়ে গেল, আগের বারও তো ডিমান্ড বেড়েছিল, এইখানে যখন এক্সটেনশন অফ ডিমান্ড পড়লাম, এক্সটেনশন অফ ডিমান্ডেও তো ডিমান্ড বেড়েছিল, তাহলে ওটাকে ইনক্রিজ ইন ডিমান্ড না বলে এক্সটেনশন অফ ডিমান্ড কেন বললাম? শুনতে পারলাম না, একবার বলুন। বলছি যে আগের বারও তো ডিমান্ড, এখানে যখন এক্সটেনশন অফ ডিমান্ড পড়লাম তখনও তো ডিমান্ড বেড়েছিল, তাই তো? হ্যাঁ। তখন আমি ওটাকে ইনক্রিজ ইন ডিমান্ড কেন বললাম না? আমি কেন ওটাকে এক্সটেনশন অফ ডিমান্ড বললাম? ওটাকেও তো চাইলে আমরা ইনক্রিজ অফ ডিমান্ড বলতে পারতাম, ওটাও তো ডিমান্ড বেড়েছিল, ওখানেও তো ডিমান্ড বেড়েছিল। কোনোটা প্রাইস কমেছিল, তার ফলে ডিমান্ড বেড়েছিল। হ্যাঁ একদম। তখন প্রাইসটা কনস্ট্যান্ট ছিল না। হ্যাঁ, তাহলে যখন প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে তখন যদি ডিম্যান্ডটা বাড়ে বা কমে তখন আমরা কিন্তু ওইটাকে ইনক্রিজ বা ডিক্রিজ ইন ডিম্যান্ড বলবো। আর যদি প্রাইসটা কনস্ট্যান্ট না থাকে তখন ডিম্যান্ড বাড়ে কমে, অর্থাৎ প্রাইসের কারণে ডিম্যান্ড যদি বাড়ে কমে তখন কিন্তু আমরা ওটাকে এক্সট্রাকশন বা কন্ট্রাকশন অফ ডিম্যান্ড বলবো। বোঝা গেছে? খুব বেসিক ব্যাপার। আচ্ছা, এখানে আর দুটো জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই যে এক্সটেনশন অফ ডিম্যান্ড বা কন্ট্রাকশন অফ ডিম্যান্ড, এটা প্রাইসের ওঠানামার কারণে হচ্ছে তো, তার মানে যখন ডিম্যান্ডটা প্রাইসের উপর ডিপেন্ড করছে তখন আলটিমেটলি আমরা ওটাকে বলি যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড। যখন ডিম্যান্ডটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডিম্যান্ডটা বাড়ছে বা কমছে কিন্তু প্রাইসের কারণে, তখন আমরা ওটাকে বলছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড। এখানে কোয়ান্টিটি পুরোটা লেখা নেই, কিউ লেখা আছে। আমি এটার আরেকটা সার্টিফাইড নোট দেব, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড, কিউ লেখা আছে এখানে কোয়ান্টিটির জায়গায়। তো যখন ডিম্যান্ডের ওঠানামাটা, ডিম্যান্ডের কম বেশিটা প্রাইসের কারণে হচ্ছে তখন আমরা ওটাকে বলছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড। আর এইখানেও দেখো ডিম্যান্ড বাড়ছে, গেল ধ্যাট, এখানেও দেখো ডিম্যান্ড বাড়ছে কমছে, কিন্তু এখানে ডিম্যান্ডের বাড়া কমাটা কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করছে না, এখানে ডিম্যান্ডের বাড়া কমাটা ডিপেন্ড করছে হচ্ছে অন্য সমস্ত ফ্যাক্টরের উপর। তার মানে এখানে প্রাইসটা কনস্ট্যান্ট। তো এটাকে আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড বলবো না, এটাকে আমরা বলবো চেঞ্জ ইন ডিম্যান্ড। চেঞ্জ ইন ডিম্যান্ড। তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড আর চেঞ্জ ইন ডিম্যান্ড, এইটার মধ্যে কী ডিফারেন্স? এই দুটো জিনিসের মধ্যে কী ডিফারেন্স জিজ্ঞেস করলে বলতে পারবে? এবার বলো, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড আর চেঞ্জ ইন ডিম্যান্ড, এই দুটো জিনিসের মধ্যে কী ডিফারেন্স আছে? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডে কি প্রাইসের, একদম, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডটা প্রাইসের উপর ডিপেন্ড করছে, কিন্তু চেঞ্জ ইন ডিম্যান্ডটা প্রাইসের উপর ডিপেন্ড করছে না, প্রাইস ছাড়া অন্য সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, আর প্রাইসটা কনস্ট্যান্ট আছে, তখন আমরা ওটাকে বলছি চেঞ্জ ইন ডিম্যান্ড। সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
এইবার আমরা দেখব যে ইনক্রিজ ইন ডিম্যান্ডটাকে গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করে। ধরো প্রাইস যখন 2 টাকা তখন তুমি 2 ইউনিট ডিম্যান্ড করতে, এবার প্রাইসটা কি বাড়বে? ইনক্রিজ ইন ডিম্যান্ডে প্রাইসের তো বাড়ার কথাই না, প্রাইস বাড়তো কোথায় বাড়তো? যখন আমরা এক্সট্রাকশান পড়তাম আর কি, তখন এই এক্সটেনশান পড়তাম তখন আমরা প্রাইসটাকে বাড়াতাম, ডিম্যান্ডটা কমতো। এখানে প্রাইসটা দেখো সেম আছে, ডিম্যান্ডটা কি হয়েছে? বেড়ে গেছে। এবার তোমরা বলবে ডিম্যান্ডটা কেন বাড়লো? হয়তো মানুষটার ইনকাম বেড়েছে তাই বেড়েছে, বা হয়তো মানুষটার টেস্ট পাল্টেছে তাই বেড়েছে, অনেক ফ্যাক্টরের কারণে বাড়তে পারে। তো এই যে এখানে লেখা আছে ইনকাম ইনক্রিজ বা ফেভারেবল টেস্ট, এই সমস্ত কারণে হয়তো ডিম্যান্ডটা বেড়েছে কিন্তু প্রাইসটা বাড়েনি। এইবার আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টগুলোকে প্লট করা। কোয়ান্টিটি ডিম্যান্ডটাকে সবসময় নেব এক্স অ্যাক্সিসে, প্রাইসটাকে সবসময় নেব ওয়াই অ্যাক্সিসে। প্রথম পয়েন্টটা কি হবে? 2,2, 2,2 কোথায় আছে? 2,2 এইখানে আছে হলো সেকেন্ড পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা দিয়ে আমি গ্রাফটা এঁকে নিতে পারি, একটা লাইন এঁকে নিলাম 2,2 দিয়ে। সেকেন্ড পয়েন্টটা কি হবে? সেকেন্ড পয়েন্টটা হবে হচ্ছে 2,4, সরি 2,4 না 4,2। সেকেন্ড পয়েন্টটা কি হবে বলো? এক্স অ্যাক্সিসে কিউডিটাকে নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে প্রাইসটাকে নিয়েছি। সেকেন্ড পয়েন্টটা কি হবে? 4,2, একদম 4,2। ম্যাথামেটিক্সের একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তাহলে ইকোনমিক্সের থেকে ভালো সাবজেক্ট পড়াশুনো করার মতো মানে নেই। 4,2টা কোথায়? 4,2টা হচ্ছে এই 4 অবধি আসবো প্রথম এক্স অ্যাক্সিসে, তারপরে ওয়াই অ্যাক্সিসে 2 ঘর উঠবো, তার মানে 4,2টা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্ট দিয়ে আমরা আরেকটা ডিম্যান্ড কার্ভ আঁকবো। প্রথম ডিম্যান্ড কার্ভটা এঁকেছিলাম ওই আগের পয়েন্টটা দিয়ে, অর্থাৎ 2,2 দিয়ে, আর এখন 4,2 দিয়ে আরেকটা ডিম্যান্ড কার্ভ আঁকবো। এবার কথা হচ্ছে যে এবার কি আমরা একই কার্ভ বরাবর মুভমেন্ট করেছি নাকি পুরো কার্ভটাই চেঞ্জ হয়ে গেছে? পুরো ডিম্যান্ড কার্ভটাই চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা ডিম্যান্ড কার্ভ এসছে। তাহলে আগে কোন ডিম্যান্ড কার্ভ ছিল? ডি, এখন কি ডিম্যান্ড কার্ভ এসছে? ডি1। তাহলে ডিম্যান্ড কার্ভটা কি এখন শিফট করেছে নাকি একই জায়গায় একই কার্ভে আমরা পয়েন্টগুলোতে মুভ করছি? ডিম্যান্ড কার্ভটা তাহলে শিফট করলো, তাই তো? কোন দিকে শিফট করলো, রাইটে না লেফটে? রাইট শিফট। তাহলে আমরা এটাকে বলবো কি? রাইটওয়ার্ড শিফট। রাইটওয়ার্ড শিফটটা কোন সময় দেখতে পেলাম? যখন আমরা ডিম্যান্ডটাকে ইনক্রিজ করছি। তাহলে ইনক্রিজ ইন ডিম্যান্ডটাকে গ্রাফিক্যালি দেখতে গেলে কার্ভটা রাইট শিফট করবে, ডিম্যান্ড কার্ভটা রাইট শিফট করবে। আর একটু রিক্যাপ করিয়ে দিই, পড়াটা যেন এখানেই মুখস্থ হয়। সেটা হচ্ছে যদি আমরা এক্সটেনশন অফ ডিম্যান্ডকে গ্রাফিক্যালি দেখতে যাই তাহলে কি হচ্ছিল? কার্ভটা কি শিফট করছিল নাকি লাইন বরাবরই মুভমেন্ট হচ্ছিল? এই যে এক্সটেনশন অফ ডিম্যান্ডকে যখন গ্রাফিক্যালি দেখতে গেলাম, কার্ভ কি শিফট হচ্ছিল নাকি লাইন বরাবরই মুভমেন্ট হয়েছে? লাইন বরাবর মুভমেন্ট। লাইন বরাবর মুভমেন্ট হয়েছে, কোন দিকে? ডাউনওয়ার্ড মুভমেন্ট, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিসকে কিন্তু একসাথে মাথায় রাখতে হবে সব সময়। আর ডিক্রিজ ইন ডিম্যান্ডটাও সেম কেস। ডিক্রিজ ইন ডিম্যান্ড হচ্ছে যে প্রাইস সেম আছে কিন্তু ডিম্যান্ডটা কমে গেছে, হয়তো মানুষটার ইনকাম কমে গেছে, হয়তো মানুষটার জব চলে গেছে, বা হয়তো তার টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে তার ডিম্যান্ড কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিম্যান্ড কার্ভটা দেখো, প্রথম ডিম্যান্ড কার্ভটা কোন পয়েন্ট দিয়ে গেছে? 2, আর সেকেন্ড ডিম্যান্ড কার্ভটা কোন পয়েন্ট দিয়ে গেছে? সেকেন্ড ডিম্যান্ড কার্ভটা গেছে 2,1, মানে এই পয়েন্টটা দিয়ে। তাহলে ডিম্যান্ড কার্ভটা এবার কি হলো? শিফট করলো, তো আবার শিফট করলো, কোন দিকে শিফট করলো? রাইটে না লেফটে? লেফটওয়ার্ড শিফট, ঠিক আছে? তো ব্যাস, লেফটওয়ার্ড শিফটটা আমরা কোথায় দেখতে পেলাম? ডিক্রিজ ইন ডিম্যান্ডটাকে পড়তে গেলে আমরা লেফটওয়ার্ড শিফটটা দেখতে পেলাম। রিয়া, বোঝা গেছে ইনক্রিজ ইন ডিম্যান্ড, ডিক্রিজ ইন ডিম্যান্ড? বোঝা যায়নি?
তাহলে রিয়া বলো এবার এক্সটেনশন অফ ডিমান্ডে কি হচ্ছে? এক্সটেনশন অফ ডিমান্ডে প্রাইসটা কমে যাওয়ার ফলে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। উজ্জ্বল বলো ডিক্রিজ ইন ডিমান্ডে কি হচ্ছে? ডিক্রিজিং হ্যাঁ, প্রাইসটা তো স্যার প্রাইসটা কনস্ট্যান্ট ইনক্রিজ করে, আর এই জন্য তো প্রাইসটা ইনক্রিজ করেছে। কার্ভের কি হচ্ছে আমি জানতে চাইছি না, আমি বলছি যে ডিমান্ডটা কি হচ্ছে। ডিক্রিজ ইন ডিমান্ডে ডিমান্ড বেড়ে যাচ্ছে। ডিক্রিজ ইন ডিমান্ডে ডিমান্ড কোনোদিন বাড়ে? বলাই আছে ডিক্রিজ মানে কমছে। সরি, কমছে। ডিমান্ডটা কমছে, কেন কমছে? প্রাইসের জন্য? না, অন্য সমস্ত ফ্যাক্টরের জন্য, ঠিক আছে। কার্ভের কি হচ্ছে, রাইট শিফট না লেফট শিফট? লেফট শিফট। এটা একটুখানি তোমরা গ্রাফগুলো বাড়িতে আঁকবে, এটা আমি এখনই এক্সপেক্ট করছি না যে তোমাদের ঠিকঠাক আসবে পুরো, মানে বলতে পারবে একবারেই, কিন্তু একটু কার্ভগুলো আঁকবে। এই যে দেখো ডিক্রিজ ইন ডিমান্ডে আমরা এখানে এঁকেছিলাম, কার্ভটা লেফট শিফট হয়েছিল, ঠিক আছে। উজ্জ্বল বলো তো এবার যে কন্ট্রাকশন অফ ডিমান্ডে কি হচ্ছিল? কন্ট্রাকশন অফ ডিমান্ডে প্রাইস বেড়ে যাচ্ছিল, তারপরে ডিমান্ড কমে যাচ্ছে। কার্ভের কি হচ্ছিল? আগের তো স্যার কোনো পরিবর্তন হচ্ছিল না, অনেক পরিবর্তন হচ্ছিল না, কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট। বলছো ডিমান্ড কমে যাচ্ছিল কিন্তু মুভমেন্ট বলছো আপওয়ার্ড। দেখো কন্ট্রাকশনটা জিজ্ঞেস করেছি না এক্সটেনশন? কন্ট্রাকশন, হ্যাঁ ঠিক আছে, আপওয়ার্ড মুভমেন্ট, একদম সরি আমি এক্সটেনশনটা বলছি, হ্যাঁ সরি, ঠিক আছে একদম। রিয়া বলো ইনক্রিজ ইন ডিমান্ডে কি হচ্ছিল, গ্রাফটার বলো কি হচ্ছিল ইনক্রিজ ইন ডিমান্ডে? মানে কার্ভটা কি হচ্ছিল? ইনক্রিজ ইন ডিমান্ডে কার্ভটা রাইট দিকে শিফট হচ্ছিল। একদম ঠিক আছে, আর এখানে কিছু বলার নেই। আচ্ছা আরেকবার বলো উজ্জ্বল বলো, যদি আমি এটা বলি যে ডিক্রিজ ইন ডিম্যান্ড, ঠিক আছে, ডিক্রিজ ইন ডিম্যান্ডে কার্ভটা রাইটে শিফট হচ্ছিল না লেফটে শিফট হচ্ছিল? লেফটে শিফট হচ্ছিল, একদম হয়ে গেছে, ঠিক আছে। আর ইনক্রিজ ইন ডিম্যান্ডে কার্ভটা কোন দিকে শিফট হচ্ছিল? রাইট, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা ইনক্রিজ ইন ডিম্যান্ড দেখে নিয়েছি, ডিক্রিজ ইন ডিম্যান্ড দেখে নিয়েছি, এখানে এগুলো একটু পড়ে নেবে, একই জিনিস ওইগুলোই লেখা আছে। আমি এগুলোর আরও একটা কমপ্লিট নোট দেবো। সাবস্টিটিউট গুডসের ব্যাপারে আমরা একটুখানি পড়ে নিই। সাবস্টিটিউট গুডস মানে কি, দুটো গুডস আছে, ধরো পেপসি আর কোকা কোলার যে এক্সাম্পলটা দিলাম, তো পেপসিটা হচ্ছে এক্স আর কোকা কোলাটা হচ্ছে ওয়াই, একই রকম খেতে, দামও প্রায় একই রকম। তো এবার কথা হচ্ছে যে এই টাইপের গুডসকে আমরা সাবস্টিটিউট গুডস বলি, যাদের খেতে প্রায় একই রকম, দামও প্রায় একই রকম, আর একটাকে অন্যটার বদলে ইউজ করা যেতে পারে, একটা গুডকে অন্যটার বদলে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। মানে আমি যদি কাউকে পেপসি বলে গ্লাসে ঢেলে কোকাকোলা খাইয়ে দিই, সে টেস্টার হয়তো ডিফারেন্স বুঝতে পারবে না, বা কোকাকোলা বলে যদি পেপসি খাইয়ে দিই, সে হয়তো টেস্টার ডিফারেন্স বুঝতে পারবে না। তো এই রকম গুডস, যে গুডগুলোকে একটারকে অন্যটার বদলে ইউজ করা যেতে পারে,
সেই টাইপের গুডসগুলোকে আমরা বলি হচ্ছে সাবস্টিটিউট গুডস। ধরো এক্স আর ওয়াই দুটো সাবস্টিটিউট গুড, এক্সটা হচ্ছে পেপসি আর ওয়াইটা হচ্ছে কোকাকোলা। আজকে যদি পেপসির দাম বেড়ে যায় তো মানুষ কি পেপসি খাবে না কোকাকোলা খাবে? একই রকম খেতে দুটোই, তো পেপসির যদি দাম বেড়ে যায়, দাম বেশি দিয়ে পেপসি খাবে নাকি কোকাকোলা খাবে? কোকাকোলা খাবে। তাহলে পেপসির যে দাম বেড়ে গেল, পেপসির যে প্রাইসটা বেড়ে গেল, এর ফলে কি হচ্ছে, প্রাইসটা পুরোটা লিখলাম না, পি আর লিখছি। পেপসির যে প্রাইসটা বেড়ে গেল এর ফলে পেপসির ডিম্যান্ডকে আমি পিডি দিয়ে লিখছি বা পি এক্স দিয়ে লিখছি। পেপসিকে তো এক্স ধরেছিলাম, তো পেপসির যে ডিম্যান্ড, ডি দিয়ে লিখি, দাঁড়াও এটাকে, ডিম্যান্ড অফ এক্স। কী হলো এখন, পেপসির ডিম্যান্ড বা এক্সের ডিম্যান্ড কী হবে, তাহলে কমবে না বেড়ে যাবে? মানুষ তো এখন সবাই কোকাকোলার দিকে ছুটেছে, তাহলে পেপসির ডিম্যান্ডটা কী হবে? কমবে। তাহলে পেপসির ডিম্যান্ডটা কেন কমলো? কারণ পেপসি দাম বাড়িয়ে দিল তাই নাকি? একদম। কিন্তু এখানে যদি ওই সাবস্টিটিউট গুডটা না থাকতো তাহলে কি পেপসির দাম বেড়ে যাওয়ার ডিম্যান্ড কমতো? কোকাকোলা যদি মার্কেটে না থাকতো তাহলে তো কোকাকোলা যে কোল্ড ড্রিঙ্কস খেতে এসছে তাকে পেপসিটাই খেতে হবে, কারণ তার কাছে আর কোনো অপশানই নেই। ঠিক আছে, তাহলে যেহেতু, এবার কথা হচ্ছে আমি যদি কোকাকোলার ডিম্যান্ডের কথা বলি, কোকাকোলার ডিম্যান্ডটা কী হলো? ডিম্যান্ড অফ ওয়াই মানে ডিম্যান্ড অফ কোকাকোলা, সেটা কি হলো, বাড়লো না কমলো? এখন সবাই পেপসি ছেড়ে তো কোকাকোলা খেতে এসছে, তাহলে কোকাকোলার ডিম্যান্ড কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। কোকাকোলার ডিম্যান্ড যে বাড়ছে, কোকাকোলা তো প্রাইস কমায়নি, যে ওর ডিম্যান্ড বাড়ছে, তাহলে কোকাকোলার ডিম্যান্ড কেন বাড়ছে? একদম, মানে কোকাকোলার যে রিলেটেড কমোডিটি বা কোকাকোলার যে সাবস্টিটিউট গুড, সেই কোকাকোলার সাবস্টিটিউট গুডটার যে প্রাইস সেটা বেড়েছে, সেই কারণেই কোকাকোলার ডিম্যান্ডটা বেড়েছে। এক্সের প্রাইসটা বেড়ে যাওয়ায় ওয়াইয়ের ডিম্যান্ডটা বেড়েছে। এক্সটা কি, পেপসি, তার প্রাইস বেড়েছে, তাই মানুষ এখন কোকাকোলা খাচ্ছে অর্থাৎ ওয়াইটাকে খাচ্ছে, তো কোকাকোলার ডিম্যান্ড অর্থাৎ ওয়াইয়ের ডিম্যান্ড বেড়েছে। বোঝা গেল? এবার এই ক্ষেত্রে কার্ভটা কীরকম হয়, দেখো কীরকম কার্ভ হয়। প্রথম কার্ভটা ধরো ডিডি। এবার এক্স অ্যাক্সিসে আমরা নিয়েছি হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ কোক, মানে মানুষ কতটা কোকাকোলা খেতে চাইছে সেই ডিম্যান্ডটা, আর ওয়াই অ্যাক্সিসে নিয়েছি প্রাইস অফ কোক, মানে কোকাকোলার দামটা। তো তোমরাই ভাবো, প্রথম পয়েন্টটা হচ্ছে সাপোজ 1,10, অর্থাৎ মানুষ একটা কোকাকোলা খেতে চাইছে 10 টাকা দাম দিয়ে। এবার হঠাৎ করে দেখা গেল যে পেপসি নিজের দাম বাড়িয়ে দিয়েছে, তো কোকাকোলার যে মানুষ এখন বেশি কোকাকোলা খেতে চাইছে, মানে এখন হয়তো দুটো খেতে চাইছে। তো কোকাকোলার দামটা কি বেড়েছে, 10 টাকা থেকে 12 টাকা হয়েছে নাকি কোকাকোলার দাম, নাকি ওটা 10ই আছে? তাহলে সেকেন্ড পয়েন্টটা কি হবে, 2,10 না? অর্থাৎ কোকাকোলা এখন দুটো খেতে চাইছে, কিন্তু কেন খেতে চাইছে দুটো, একটার বদলে দুটো কেন খেতে চাইছে? প্রাইস তো সেমই আছে, তাও কেন খেতে চাইছে, কারণ পেপসি দাম বাড়িয়ে দিয়েছে। বোঝা গেল? তাহলে ডিম্যান্ড কার্ভটা কি রাইটে শিফট করলো, হ্যাঁ কি না? ডিম্যান্ড কার্ভটা রাইটে শিফট করলো, তো ডি থেকে ডি1 হলো। বলো কোথায় ডাউট লাগছে বলো। আচ্ছা, এটা কখন হলো, যখন কোকাকোলা দামটা বাড়ালো, এই সরি পেপসি যখন দামটা বাড়ালো তখন এটা হলো।
তখন কোকাকোলার ডিম্যান্ডটা বেড়ে গেল। পেপসি যদি দাম কমিয়ে দেয়, সেই সিচুয়েশানটাও তো ভাবতে হবে। পেপসি যদি দাম কমিয়ে দেয়, তখন মানুষ কোকাকোলা খাবে না পেপসি খাবে? পেপসি। পেপসি খাবে, কারণ পেপসি দাম কমিয়ে দিয়েছে। তখন তাহলে কোকাকোলার ডিম্যান্ডটা কী হবে, বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। এবার কথা হচ্ছে, তখন তাহলে মানুষ হয়তো একটা কোকাকোলাও খেতে চাইছে না, হয়তো হাফ খেতে চাইছে, 0.5। এটা আমি একটু থিওরিটিক্যাল বলছি, একটুখানি বোঝার সুবিধার্থে ধরে নাও। হয়তো 500 ml খেতে চাইছে, 1 লিটার কোকাকোলা আর খেতে চাইছে না, 500 ml খেতে চাইছে। কিন্তু কোকাকোলার দাম কি বেড়েছে, নাকি 10 ইউনিটই আছে? কোকাকোলার দাম 10 টাকাই তো আছে। তাহলে পয়েন্টটা এবার কি, পয়েন্টটা এবার 0.5, 10। তাহলে এইবার কার্ভটা কি লেফটে শিফট হলো না? তাহলে উজ্জ্বল বলো, কার্ভটা কখন রাইটে শিফট হচ্ছে? তখন পেপসির প্রাইসটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কোকাকোলার ডিম্যান্ডটা বাড়ছে। কোকাকোলার প্রাইস তো সেম থাকছে, কিন্তু ডিম্যান্ডটা বাড়ছে, তাই রাইটে শিফট হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর কোকাকোলা এই ডিম্যান্ড কার্ভটা কখন লেফটে শিফট হচ্ছে? তখন পেপসির প্রাইসটা কোকাকোলার থেকে কমে যাচ্ছে। তখন মানুষ পেপসি খেতে যাচ্ছে, কিন্তু কোকাকোলাটা আর খেতে যাচ্ছে না। কোকাকোলার খাওয়ার পরিমাণটা কমিয়ে দিচ্ছে, মানে কোকাকোলার ডিম্যান্ডটা কমিয়ে দিচ্ছে, কিন্তু কোকাকোলার প্রাইসটা সেম থাকছে। ঠিক আছে, আমি এই গ্রাফগুলো সব একদিন আর একবার আঁকবো। আমি কালকেই একটা নতুন জিনিস কিনছি, আর আইপ্যাড কিনছি, ওটাই আমি প্রত্যেকটা গ্রাফ ধরে ধরে আর একবার আঁকবো। ল্যাপটপে এটা করা যাচ্ছে না, মানে ল্যাপটপে ওটা স্মুথলি করা যায় না, কিন্তু আইপ্যাডটা কেনা হয়ে গেলে তারপরে ওই গ্রাফগুলো আমি প্রত্যেকটা এঁকে এঁকে দেখাবো কী করে হচ্ছে। তখন আমার মনে হয় আইডিয়া আরও ক্লিয়ার হবে, এখন যতটা হলো তার থেকে আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এই ডিম্যান্ড কার্ভটা কোন প্রোডাক্টের জন্য এঁকেছি? কোকাকোলার জন্য এঁকেছি তো, না পেপসির জন্য? কোকাকোলা। রিয়া বলো তো, কখন ডিম্যান্ড কমছে, এই ডিম্যান্ড কার্ভটা কখন লেফটে শিফট করছে? যখন একবার বলুন। ডিম্যান্ড কার্ভটা কখন লেফটে শিফট করছে? যখন প্রাইসটা কমে যাচ্ছে। যখন পেপসির প্রাইস কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আর ডিম্যান্ড কার্ভ কখন রাইটে শিফট করছে? যখন পেপসির প্রাইস বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। পেপসির প্রাইস বাড়লে কোকাকোলার ডিম্যান্ড বাড়ছে, এটা আমরা দেখে নিয়েছি। আবার পেপসির প্রাইস কমলে কোকাকোলার ডিম্যান্ড কমছে, এটাও আমরা দেখে নিয়েছি। এই রকম রিলেশনশিপকে বলা হয় পজিটিভ রিলেশনশিপ। এই রকম রিলেশনশিপকে কি বলি আমরা? পজিটিভ রিলেশনশিপ, কারণ একটা বাড়লে অন্যটা বাড়ছে, একটা কমলে অন্যটা কমছে। দিস টাইপ অফ রিলেশনশিপ ইন ইকোনমিক্স ইজ কল্ড পজিটিভ রিলেশনশিপ, যেখানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা বাড়লে অন্যটা বাড়ে, একটা কমলে অন্যটা কমে। ঠিক আছে, আর যদি এরকম হতো যে একটা বাড়লে অন্যটা কমছে আর একটা কমলে অন্যটা বাড়ছে, সেই টাইপের রিলেশনশিপকে আমরা বলতাম নেগেটিভ রিলেশনশিপ বা ইনভার্স রিলেশনশিপ। ছোটোবেলায় তোমরা ঐকিক নিয়মের অঙ্ক করতে, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করতে না? সেই সরল সম্পর্ক কি ছিল, যে একটা বাড়লে অন্যটা বাড়ে, একটা কমলে অন্যটা কমে। সেই সরল সম্পর্কটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। আর ব্যস্ত সম্পর্কে কি করতে, যে একটা বাড়লে অন্যটা কমছে, সেই গরুর পরিমাণ, গরুর সংখ্যা বেড়ে গেলে ঘাস কতদিনে খেয়ে শেষ করবে সেই দিনটা কমে যেত। সেই টাইপের হলে সেটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। একটা বেড়ে গেলে অন্যটা কমে যায়, বা একটা কমে গেলে অন্যটা বেড়ে যায়। ঠিক যেরকম গরুর পরিমাণ কমে গেলে ঘাস খেতে বেশি দিন সময় লাগবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ? কোকের ডিম্যান্ড আর পেপসির দামের মধ্যে কি দেখা যাচ্ছে, পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ? পজিটিভ। পজিটিভ রিলেশনশিপ। ব্যাস। কমপ্লিমেন্টারি গুডের ক্ষেত্রে আমরা এবার এগিয়ে যাব। কমপ্লিমেন্টারি গুডটা কি? কমপ্লিমেন্টারি গুড হচ্ছে সেই টাইপের গুড যাদের কোনো একটাকে তুমি আলাদা করে কিনে কোনো ডিমান্ড স্যাটিসফাই করতে পারবে না। আমি বাজার থেকে ফোন কিনে আনলাম, দোকান থেকে একটা ফোন কিনে আনলাম, কিন্তু চার্জার কিনলাম না। ফোনটার আমি কোনো ইউজ করতে পারবো? একদিন ইউজ করতে পারবো, চার্জ শেষ হয়ে যাবে, তারপরে আমি আর ইউজ করতে পারবো? ধরে নাও বাড়িতে কোনো চার্জার নেই, বা এখন এটা বলো না যে আমি পাশের বাড়ি থেকে চার্জার নিয়ে এসে চার্জ দিতে পারি, সেটা বলো না। তো
করতে পারবো আমি ফোনটা একদিন পরে, আর কোনো কাজে লাগবে আমার? না। তাহলে ফোনের ডিম্যান্ডটা কখন স্যাটিসফাই হবে? যখন ফোনের সাথে আর একটা প্রোডাক্ট অর্থাৎ চার্জারটাও কিনে আনতে পারবো, রাইট? তো এই টাইপের গুড যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে এবং জয়েন্টলি একসাথে কোনো ডিম্যান্ডকে স্যাটিসফাই করে, জয়েন্টলি স্যাটিসফাইজ এ পার্টিকুলার ডিম্যান্ড, একটা কোনো নির্দিষ্ট ডিম্যান্ডকে যখন একসাথে স্যাটিসফাই করে, কিছু গুডস যখন একটা কোনো নির্দিষ্ট ডিম্যান্ডকে একসাথে জয়েন্টলি স্যাটিসফাই করে, তখন আমরা সেটাকে বলি কমপ্লিমেন্টারি গুডস। সেই দুটো বা তিনটে বা চারটে গুডসকে আমরা বলি কমপ্লিমেন্টারি গুডস, কারণ ওরা একে অপরকে কমপ্লিমেন্ট করছে। যেটা তোমরা এখন রিলেশনশিপে দেখতে পাও, অনেকে রিলেশনশিপে বলে যে ওই ছেলেটা ওই মেয়েটাকে কমপ্লিমেন্ট করছে। কমপ্লিমেন্ট করছে মানে কিন্তু এই নয় যে ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। কমপ্লিমেন্ট করছে মানে এই যে ওই ছেলেটা ওই মেয়েটার যে যে জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলোকে কমপ্লিমেন্ট করছে, বা যেখানে ওর ঘাটতি আছে সেই জায়গাগুলোকে ও পূরণ করছে, বা ওই মেয়েটাও ওই ছেলেটার যে যে জায়গাগুলোয় ঘাটতি আছে সেই জায়গাগুলো পূরণ করছে। সো দিস ইজ বেসিক্যালি কমপ্লিমেন্টিং ইচ আদার, একে অপরকে কমপ্লিমেন্ট করা, দুজন মিলে পরিপূরণ করা, দ্যাট ইজ কমপ্লিমেন্ট। তো আমরা গুডসের ক্ষেত্রেও সেই জিনিসটা দেখতে পাচ্ছি। ফোন আর সিম ধরো একে অপরকে কমপ্লিমেন্ট করে, সিম ছাড়া ফোনের কোনো কাজ নেই, ফোন ছাড়া সিমের কোনো কাজ নেই। কার আর পেট্রোল, ইলেকট্রিক কারের কথা বলছি না, আগেই বলে দিলাম। ভেহিকেল কার যেগুলো পেট্রোলে চলে, ডিজেলে চলে, সেগুলোর কথাই বলছি। পেট্রোল যদি না থাকে গাড়ি কিনে আমি কি করব? গাড়িটা ঠেলবো? কোনো কাজেই আমার লাগবে না। তো কারের ডিম্যান্ডটাকে স্যাটিসফাই করতে গেলে পেট্রোলটা কিনতে হবে, ফোনের ডিম্যান্ডটা স্যাটিসফাই করতে গেলে সিমটা কিনতে হবে। তাহলে এই টাইপের গুডকে আমরা কমপ্লিমেন্টারি গুড বলছি। বোঝা গেল? দুটো এক্সাম্পল দাও, দুজনেই দাও দুটো এক্সাম্পল। শ্রী কি ক্লাসে আছো? শুনছো কি শ্রী ক্লাসটা? আচ্ছা ঠিক আছে, বলো তুমি একটা এক্সাম্পল বলো কমপ্লিমেন্টারি গুডের। আমি তো ভাবছি তুমি শুনছো না, তাই জিজ্ঞেস করছি না তোমাকে কিছু। না স্যার, আমি আগে কিছু শুনতে পাইনি তেমন, কিন্তু এই যে এখন শুনছি। বলো কমপ্লিমেন্টারি দুটো, তুমি একটা এক্সাম্পল বলো যে দুটো গুড কমপ্লিমেন্ট করছে একে অপরকে। রিমোট আর ব্যাটারি। একদম। আর আর কিছু? বাল্ব আর ইলেকট্রিক আচ্ছা হলো। আর পেপার অ্যান্ড পেন, এটা হবে হ্যাঁ বলা যেতে পারে, যদিও পেপারের আরও অনেক ইউজ থাকে, ঠিক আছে তাও বলা যেতে পারে। আর উজ্জ্বল কিছু আসছে না মাথায়? না স্যার। সব থেকে বড় কমপ্লিমেন্টারি গুড হচ্ছে টিচার অ্যান্ড স্টুডেন্ট। টিচারের কোনো কাজ নেই স্টুডেন্ট ছাড়া, স্টুডেন্টের কোনো কাজ নেই টিচার ছাড়া। তো টিচার আর স্টুডেন্ট কি একে অপরকে কমপ্লিমেন্ট করে? তো এটাও হতে পারে রাবার, রাবারটাকে যদি পেন্সিল হ্যাঁ রাবার আর পেন্সিল হতেই পারে একদম। তবে টিচার আর স্টুডেন্টটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, ওটা কিন্তু আবার পরীক্ষায় লিখে এসো না। পরীক্ষায় এগুলোই লিখবে, ফোন আর সিম, কার আর পেট্রোল। এইবার ভাবো তুমি একটা ফোন কিনছো 15,000 টাকা দিয়ে, একটা চার্জার কিনছো 200 টাকা দিয়ে। এখন পরের দিন চার্জারের দামটা বেড়ে হয়ে গেছে 2,000 টাকা। এত টাকা দিয়ে তুমি চার্জার কিনবে? হ্যাঁ কি না? তাহলে ফোন, এবার চার্জার যখন কিনছো না, তাহলে কি আলটিমেটলি ফোনটা তোমার কোনো কাজে লাগবে? তুমি কি ফোনটাও কিনতে চাইবে না? ফোনটাও কিনতে চাইবে না। তাহলে ফোনের ডিম্যান্ডটা কেন, ফোনের ডিম্যান্ডটা কমে গেল না বেড়ে গেল? ফোনের ডিম্যান্ড কি হলো, কমলো না বাড়লো? কমেছে। আমরা তো কিনতে চাইছি না, তাহলে ফোনের ডিম্যান্ড কমেছে।
কেন কমলো? ফোনের দাম বেড়ে গেছে? না, কারণ এর দাম ফোনের দাম তো বাড়েনি, তাহলে ডিমান্ডটা কেন কমলো ফোনের? চার্জারের দাম বেড়েছে। চার্জারের দাম বেড়েছে তাই, এক্স্যাক্টলি, চার্জারের দাম বেড়েছে তাই ফোনের ডিমান্ড বাড়লো। তাহলে এক্সের দাম বেড়ে গেছে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড অফ ওয়াই লিখতে হতো, এটা ওয়াইয়ের ডিমান্ড কমে যাচ্ছে। বোঝা গেল? দাম এক্সের বেড়েছে, প্রাইস অফ এক্স বেড়েছে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কার কমলো? ওয়াইয়ের ডিমান্ড কমলো। বোঝা গেল? এখানে এক্সটা কি? এক্সটা ধরো হচ্ছে চার্জার, চার্জারের দাম বেড়েছে কিন্তু ডিমান্ড কার কমছে? ফোনের, অর্থাৎ ওয়াইয়ের কমছে। ঠিক আছে, তাহলে এটা কি রিলেশনশিপ? পজিটিভ না নেগেটিভ? একটা বাড়লে অন্যটা কমছে, একটার প্রাইস বাড়লে অন্য গুডটার ডিমান্ড কমছে, নেগেটিভ রিলেশনশিপ অবশ্যই। এবার আমরা এটাকে কার্ভ দিয়ে দেখি। ধরো প্রথমটা হচ্ছে D1 DD, এক্স অ্যাক্সিসে নিয়েছি প্রাইস অফ কার, আর ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে নিয়েছি কোয়ান্টিটি ডিমান্ড অফ কার, অর্থাৎ আমরা কত কোয়ান্টিটি কার কিনতে চাইছি, একটা কার না দুটো কার না তিনটে কার কিনতে চাইছি, আর ওয়াই অ্যাক্সিসে নিয়েছি প্রাইস অফ কার। এবার প্রথম পয়েন্টটা ধরো হচ্ছে 1 এই পয়েন্টটা হচ্ছে 1 মানে 1,00,000 টাকা। প্রথম একটা ডিনোট করছে একটা গাড়ি কিনবো, দ্বিতীয় একটা ডিনোট করছে 1,00,000 টাকা দাম হলে। ঠিক আছে, 1,00,000 টাকা দাম হলে কটা গাড়ি কিনবো? একটা গাড়ি কিনবো। এই একটা গাড়ি কিনছি কত দাম হলে? 1,00,000 টাকা দাম হলে, সেটাকে ওয়াই অ্যাক্সিসে মেপেছি 1,00,000 হলো। আচ্ছা, পেট্রোলের দাম খুব বেড়ে গেছে, তো আর কেউ পেট্রোল কার কিনতে চাইছে না, ডিজেল চালিত গাড়ি আর কেউ কিনতে চাইছে না, সবাই এখন ইলেকট্রিক কার কিনতে চাইছে। তো কি হবে ভাবো? আমি কি করব এখন? আমি কি ডিমান্ড বাড়িয়ে দেবো না কমিয়ে দেবো? পেট্রোলের দাম খুব বেড়ে গেছে, তো আমি কি এখন একটা কার কিনবো নাকি কোনো কারই কিনবো না? কোনো গাড়ি কিনবো না। কোনো কার না কিনবো, এটা বোঝাতে গেলে আমার এখন এই কার্ভটা দিয়ে হবে না। আমি ধরে নিলাম যে আমি অর্ধেক গাড়ি কিনছি বা ভাড়ায় নিচ্ছি গাড়িটা, বা এরকম কিছু একটা ভেবে নাও। কার দিয়ে আসলে এটা এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। যাই হোক, ধরে নাও আমি হাফ কিনছি, একটা গাড়ির অর্ধেক কিনছি, আর এক অর্ধেক বলছি আমার বন্ধুকে টাকা দিতে, তাহলে 0.5 ধরো। তাহলে আমি গাড়ির কি করলাম? যতটা আগে ডিমান্ড করছিলাম, আগে কত ইউনিট গাড়ি ডিমান্ড করছিলাম? একটাই গাড়ি ডিমান্ড করছিলাম, এখন অর্ধেক গাড়ি ডিমান্ড করছি। এই অর্ধেক গাড়ি ডিমান্ডটা কেন করছি আমি? গাড়ির দাম কি বেড়েছে? গাড়ির দাম কি 1,00,000 থেকে বেড়ে 2,00,000 হয়েছে? না, তাহলে ওয়াই অ্যাক্সিসের পয়েন্টটা তো একই থাকবে, আর এক্স অ্যাক্সিসের পয়েন্টটা আর এক্স অ্যাক্সিসের পয়েন্টটা 0.5 হয়ে যাবে। তাহলে পয়েন্টটা এবার কি হয়ে গেল? 0.5, 1। এই গ্রাফগুলো আমি আরও একবার বোঝাবো, কোনো চিন্তা নেই। 0.5, 1। তাহলে এইবার যে ডিম্যান্ড কার্ভটা গেল, এটা কি লেফটে শিফট করলো নাকি রাইটে শিফট করলো? লেফট শিফট। লেফট শিফটটা কেন হলো? গাড়ির দাম বেড়ে গেছে বলে হলো? গাড়ির দাম তো সেম আছে, আগেও 1,00,000 ছিল, এখনও 1,00,000 আছে, পেট্রোলের দাম বেড়েছে তাই হয়েছে। বোঝা গেলে? দাম বেড়ে গেছে। বোঝা গেছে রিয়াটা? বোঝা গেছে শ্রী? বোঝা গেছে এটা? হ্যাঁ, আমি আর একবার এটা গ্রাফ এঁকে এগুলো বোঝাবো, কোনো অসুবিধা নেই। এই গ্রাফগুলো আমি আর একবার বোঝাবো কালকের পরে, কালকে ওই ডিভাইসটা হাতে পাই তারপরে বোঝাবো। আচ্ছা, এখন আপাতত 3 মিনিটের ব্রেক।
আচ্ছা, আমি একটুখানি ইলাস্টিসিটির কনসেপ্টটা আজকে বলে দিচ্ছি, কিন্তু আজকে আমি ওটা করাবো না, ওটা ম্যাথামেটিক্যাল পার্ট আছে, ওটা আমি নেক্সট ক্লাসেই করাবো। ইলাস্টিসিটিকে অনেক ভাগে ভাগ করা যায় বা অনেকভাবে আমরা দেখতে পারি। প্রাইস ইলাস্টিসিটি, ডিম্যান্ড ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি, অনেকভাবে ওটাকে এক্সপ্লেন করা যেতে পারে। কিন্তু বেসিক যে ইলাস্টিসিটির কনসেপ্ট যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে প্রাইস ইলাস্টিসিটি। মানে ধরো একটা জিনিসের দাম বেড়ে গেল, বা আমি ধরলাম দাম কমে গেল, তো একটা মানুষ কত তাড়াতাড়ি রিয়্যাক্ট করছে, তিনটে সিনারিও হতে পারে। সে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করবে, মানে খুব তাড়াতাড়ি জিনিসটা কিনে নেবে, খুব তাড়াতাড়ি সে তার ডিমান্ডটা বাড়িয়ে দেবে। আর একটা কেস কি হতে পারে, সে রিয়্যাক্ট করবেই না, ঠিক আছে। আর একটা কেস কি হবে, রিয়্যাক্ট করবে না ইন দ্য সেন্স জিনিসটা কিনলোই না, তার ওটা পছন্দই না, তো ওটার প্রাইস কমে গেছে কিন্তু কিনলোই না ওটা। আর একটা কেস কি হতে পারে, আর একটা হতে পারে যে ও রিয়্যাক্ট তো করলো কিন্তু আস্তে আস্তে রিয়্যাক্ট করলো, অর্থাৎ ওর যে রেসপন্সটা প্রোডাক্টটার প্রতি সেটা ধীরে ধীরে হলো। আজকে দাম কমলো, ও হয়তো এক সপ্তাহ পরে গিয়ে জিনিসটা কিনলো। তো একটা জিনিসের দাম কমে যাওয়ায় বা বেড়ে যাওয়ায় আমরা কত তাড়াতাড়ি রিয়্যাক্ট করছি, ঠিক আছে, সেইটাই হচ্ছে ডিম্যান্ড ইলাস্টিসিটির কনসেপ্ট। মানে ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড এটাই বলে যে আমরা কত তাড়াতাড়ি রেসপন্স করছি একটা প্রোডাক্টের প্রাইসের রেসপেক্টে, প্রাইস বেড়ে যাওয়ায় বা কমে যাওয়ায় আমরা কত তাড়াতাড়ি রেসপন্স করছি, মানে কত তাড়াতাড়ি প্রোডাক্টটা কেনার জন্য ছুটছি বা কিনতে চাইছি না, বা কত তাড়াতাড়ি আমরা রেসপন্স করছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটাই হচ্ছে ডিম্যান্ড ইলাস্টিসিটির কনসেপ্ট। আমাকে একটুখানি বলো, যেটা বললাম আমি মোটামুটি একটা আইডিয়া কি পাওয়া গেল? এটা এখনও কিছুই পড়াইনি, এটা পুরোটাই পড়াবো, কিন্তু তোমরা কি ইলাস্টিসিটি ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বাকিরা? স্যার আরো একবার বলুন না। হুম, ধরো তোমার একটা ফেভারিট জামা, তুমি অনেক দিন ধরে ওই জামাটা কিনতে চাইছো কিন্তু জামাটা অর্ডার দিতে পারছো না, কারণ জামাটার দাম খুব বেশি, জামাটার দাম হয়তো 2000 টাকা। এইবার ফ্লিপকার্টে যখন পুজোর সময় সেল আসে, তুমি পুজোর সময় সেলটা খুলেই দেখতে পেলে জামাটা এখন পাওয়া যাচ্ছে 500 টাকায়। এবার তুমি কি করবে? তুমি কি জামাটা অর্ডার করবে, সঙ্গে সঙ্গে করবে, নাকি এক সপ্তাহ পর করবে, নাকি অর্ডার করবেই না? কোনটা? অর্ডার করে দেবো। সঙ্গে সঙ্গে করবে না এক সপ্তাহ পর করবে? সাথে সাথে। তাহলে তোমার ডিম্যান্ডটা কি হলো? তোমার ডিম্যান্ডটা কিন্তু মানে তোমার রেসপন্সটা খুব তাড়াতাড়ি হলো, বোঝা গেল? আচ্ছা, রিয়ার হয়তো ওই জামাটাই পছন্দ না, রিয়ার হয়তো ওই জামাটাই পছন্দ না, তাহলে ও কি করবে? ও জামাটা অর্ডার করবে না করবে না? দাম কমে গেছে কিন্তু জানেই না, ও হয়তো প্রোডাক্টটা দেখেইনি কোনো দিন, তো ও কি অর্ডার করবে না করবে না? করবে না। তাহলে তুমি অর্ডার করলে, রিয়া অর্ডার করলো না। তুমি যে জামাটা অর্ডার করলে, কেন অর্ডার করলে? প্রাইস কমে গেছে সেই কারণে, নাকি অন্য কোনো কারণে? আমার ওটা ভালো লাগতো আর প্রাইস কম লাগতো। মেন কারণ ওটাই যে প্রাইস কমে গেছে, ভালো লাগতো বলেই তো ওটা আমাদের মানে তোমার নজরে ছিল। তো প্রাইস কমে যাওয়ার কারণে তুমি কত তাড়াতাড়ি রেসপন্স করলে। তুমি যদি খুব তাড়াতাড়ি রেসপন্ড করো, বা তুমি যদি আলটিমেটলি রেসপন্ড করো, তাহলে দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। তুমি ইলাস্টিক, মানে ওইটা, ওই ডিম্যান্ডটা, ওই প্রোডাক্টের ডিম্যান্ডটা প্রাইস ইলাস্টিক, মানে প্রাইস বাড়ায়, ওর যে মুভমেন্টটা, ওর ডিম্যান্ডটা সেটা বাড়লো। আমি পরের দিন আর একবার বলবো, আজকে জাস্ট আমি একটা আইডিয়া দিতে চাইছি যে প্রাইস বাড়ায় বা প্রাইস কমে যাওয়ায় ওর ডিম্যান্ডটা মুভমেন্ট হলো, ডিম্যান্ডটা বাড়লো। রিয়ার ক্ষেত্রে ওই মুভমেন্টটা হলো,
তাহলে ওর ক্ষেত্রে ওই গুডটার যে ডিম্যান্ড সেটা প্রাইস ইনইলাস্টিক, অর্থাৎ প্রাইস বেড়ে যাক কমে যাক ও ওই গুডটার প্রতি কোনো রকম ডিম্যান্ড ক্রিয়েট করতে চাইবে না বা ডিম্যান্ড ক্রিয়েট করবে না। তো ওর ক্ষেত্রে ওই গুডটার ডিম্যান্ড হচ্ছে প্রাইস ইনইলাস্টিক। ইলাস্টিক রবার ব্যান্ডকে টানা যায়, টেনে বড় করা যায়? আচ্ছা, আর যদি আমি দড়ি, কোনো একটা দড়ি, সেই দড়িটাকে টেনে বড় করতে চাই, করতে পারবো? পাটের দড়িকে ছিঁড়ে যাবে। বড় তো হবে না। না, আচ্ছা, এবার ভাবো শ্রী যে জামাটা কিনতে চেয়েছিল, ওই দড়িটায় মুভমেন্ট হয়েছে, দড়িটায় মুভমেন্ট মানে হয়েছে মানে কি, দড়িটা সাপোজ ডিম্যান্ড, তো শ্রীর ক্ষেত্রে কি হয়েছে, দড়িটা বড় হয়েছে, দড়িটা বড় হয়েছে মানে ওর ডিম্যান্ডটা বেড়ে গেছে, যখনই দেখেছে জিনিসটার দাম কমেছে ওর ডিম্যান্ডটা বেড়ে গেছে। সো দিস ইজ, ওর ক্ষেত্রে ওটা প্রাইস ইলাস্টিক, কারণ প্রাইস কমে যাওয়ায় ওর ডিম্যান্ডটা সঙ্গে সঙ্গে বেড়ে গেছে। আর তোমার ক্ষেত্রে ওটা কি, তোমার ক্ষেত্রে ওটা পাটের দড়ির মতো, মানে দাম কমে গেছে কিন্তু তোমার ওই ডিম্যান্ডটা বাড়ছে না। পাটের দড়িটাকে যেরকম আমরা বড় করতে পারি না, সেরকম তোমার ওই ডিম্যান্ডটাও বাড়ছে না। তো সেক্ষেত্রে তোমার এটা কি, তোমার গুড, ওই গুডটার প্রতি তোমার ডিম্যান্ডটা প্রাইস ইনইলাস্টিক, মানে ওটাকে, ওই ডিম্যান্ডটাকে আর বাড়ানো যাবে না। শ্রীর ক্ষেত্রে যেরকম ডিম্যান্ডটা সঙ্গে সঙ্গে বেড়ে গেল, ঠিক যেরকম আমরা একটা দড়িকে টেনে বড় করতে পারি সেরকমই, কিন্তু তোমার ক্ষেত্রে ওই ডিম্যান্ডটা বাড়লো না। কেন বাড়লো না? ঠিক পাটের দড়ির কনসেপ্টের মতো, তোমার ওই প্রোডাক্টটার প্রতি কোনো রকম অ্যাটেনশান নেই, সেই কারণে তোমার ওই প্রোডাক্টটার প্রতি ডিম্যান্ড বাড়লো না। তো তোমার ক্ষেত্রে ওই ডিম্যান্ডটা কি, ওই গুডটার ডিম্যান্ড হচ্ছে প্রাইস ইনইলাস্টিক। যেরকম আমরা একটা ইনইলাস্টিক দড়িকে, ইনইলাস্টিক দড়ি মানে কি, পাটের দড়ি যেটাকে টেনে বড় করা যায় না, যেরকম একটা ইনইলাস্টিক দড়িকে টেনে বড় করতে পারি না, সেরকম দাম কমে যাওয়ায় তোমার ওই গুডটার প্রতি ডিম্যান্ডটাও বাড়লো না। যেরকম একটা ইনইলাস্টিক গুডকে আমরা টেনে বড় করতে পারি না বা ইনইলাস্টিক দড়িকে টেনে বড় করতে পারি না, সেরকম দাম কমে যাওয়ায় তোমারও ওই গুডটার প্রতি ডিম্যান্ড বাড়লো না বা ডিম্যান্ড ক্রিয়েট হলো না। এটা থেকে আশা করি ইনইলাস্টিক ব্যাপারটা বোঝা গেছে, যে ডিম্যান্ড ইনইলাস্টিক কী জিনিস, মানে প্রাইস ইনইলাস্টিক ডিম্যান্ড কী জিনিস আর প্রাইস ইলাস্টিক ইন ডিম্যান্ড কী জিনিস। আপাতত এইটুকু বুঝলেই হবে, বা যদি নাও বোঝা যায় আমি পরের দিন আরেকবার প্রথম থেকেই বলবো, পরের দিন আমি ইলাস্টিসিটিটা করাবো, ঠিক আছে? পরের দিনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইলাস্টিসিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ওখান থেকে নিউমেরিক্যালসও আসে, অঙ্ক আসে, অ্যান্ড কনসেপ্টের দিক থেকেও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি।